Audio Jungle. দর্শক স্বাগতম চ্যানেলসের সাপ্তাহিক বিজনেস টক শো ভয়েস অফ বিজনেসে। আপনাদের সাথে আছি আমি আসিয়া সুমি এবং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সদ্য অনুষ্ঠিত বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট 2025 নিয়ে। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন একজন স্বনামধন্য উদ্যোক্তা, যিনি বাংলাদেশের গার্মেন্টসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতে তার নিজস্ব কঠোর পরিশ্রম এবং কৃতিত্বের সাথে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি আর কেউ নন, কাজী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী ফাহাদ। আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি এবং চ্যানেল এসকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি কাজী ফাহাদকে নিয়ে একটি অনুতথ্যচিত্র। কাজী দর্শক, দেখে নিলাম কাজী ফাহাদের সেই অনুতথ্য চিত্রটি। খুবই অনুপ্রেরণাদায়ক ছিল এই অনুতথ্য চিত্রটি। এবার চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো কাজী ফাহাদ, আমরা দেখতে পেয়েছি যে সম্প্রতি শেষ হওয়া এই যে বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট 2025, যেখানে কিনা 50টিরও বেশি দেশ থেকে 415 জন বিদেশি প্রতিনিধি এবং আমরা দেখতে পেয়েছি মোট 3500-এর বেশি অংশগ্রহণকারী বিভিন্ন সেশনে যুক্ত হয়েছিলেন। তো আপনার কাছে আসলে কি মনে হয়, এই যে বিশাল মহাসমাবেশটা হলো, এই সামিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কোনটা ছিল? সবচেয়ে বড় জিনিসটা যেটা ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের কাছে 50টারও বেশি যখন একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে এবং বিশ্বের কাছে কিন্তু আমরা সেভাবে জানান দিতে পারি যে বাংলাদেশ শুধুমাত্র এখন আরএমজি সেক্টর গার্মেন্টসের উপরে নির্ভরশীল নয়। আমরা শুধুমাত্র বিদেশে জনশক্তি রপ্তানি মাধ্যমেই থেমে নেই। বাংলাদেশ এই সামিটের মাধ্যমে আসলে সত্যিকার অর্থে যেভাবে যদি জানান দিয়ে থাকে যে আমাদের অনেকগুলো প্রাইভেট সেক্টর আছে এবং আমাদের অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের অনেক অপরচুনিটিস আছে এবং বিশ্বকে এটার মাধ্যমে আমাদেরকে একটা নতুন ধারায় বা নতুন পরিচিতি যদি আমরা বলে থাকি, সেটার মাধ্যমে কিন্তু এই সামিটের মাধ্যমে আমরা আসলে আমাদের দেশকে এবং আমাদের সম্ভাবনার যে জায়গাগুলো আছিল তাদের সেইগুলোকে আমরা ঠিকভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। তো আমি এক্ষেত্রে জানতে চাই যে আপনি যে সম্ভাবনার কথাটা বললেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন কোন সেক্টরগুলোতে বিনিয়োগের যে আগ্রহ সেটা লক্ষ্য করা যাচ্ছে? সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এই বিনিয়োগের যে সম্ভাবনা যে বলেছে, বাট হয়তোবা এইটার আমরা বাস্তবায়ন দেখতে পাবো হয়তোবা 2026-2027 এই বাস্তবায়ন আমরা যদি দেখতে পাই, সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এটা হবে অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। এবং আসলে যে আমরা সামিটের মাধ্যমে আসলে যদি এইভাবে বাংলাদেশ বিশ্বের কাছে আমাদেরকে তুলে ধরতে পারি, আমাদের মনে হয় যে আমরা এরকম অনেক অপরচুনিটিস, আমাদের যে সামনে নতুন উদ্যোক্তারা আছেন এবং আমাদের যে সম্ভাবনা, যে অপরচুনিটি, আমাদের যে ফ্যাক্টরি বা আমাদের দেশীয় যারা উদ্যোক্তা আছেন তাদের কিন্তু অনেক কাজের পরিধি বেড়ে যাবে আমাদের এই সামিটের মাধ্যমে। এবং আপনি যদি বলি যে আমাদের এখানে সম্ভাবনার যে দ্বার ওপেন করার মতন যে আমাদের জায়গাগুলো আছে, আমরা যদি বলি আমাদের
হাইটেক পার্কের মধ্যে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা গভর্নমেন্ট থেকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। সো এই ইনভেস্টমেন্টগুলো যখন আমাদের দেশে আসবে তখন কিন্তু আমাদের এই ইকোনমিক জোনগুলোকে আমরা ডেভেলপ করতে পারবো। তার সাথে সাথে কিন্তু আমাদের দেশীয় উদ্যোক্তা এবং দেশীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। আমাদের কিন্তু এখন গ্রিন সোলার নিয়ে আমাদের কাজ করা হচ্ছে, আমাদের এনার্জি নিয়ে কাজ করার সুযোগ আছে, আমাদের এগ্রো ফুড নিয়ে আমাদের কাজ করার অনেক বড় অপরচুনিটি আছে। তো আমাদের বেশ কিছু কিন্তু জায়গা আছে যেই জায়গাগুলোতে আসলে সামিটের মাধ্যমে আসলে আমরা দেশের বাইরে তুলে ধরতে পেরেছি, এবং আমার মনে হয় এই জিনিসগুলো যদি আসলে কন্টিনিউ হতে থাকে আমাদের এই জায়গা থেকে আমরা দেশের জন্য অনেক বড় অর্থনীতির একটা জায়গা গড়ে তুলতে পারবো। আপনি একদম ঠিক বলেছেন। আসলে আমরা সুযোগের কথাগুলো শুনলাম, কিন্তু আসলে কি কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি এক্ষেত্রে, যেহেতু একটা বড় বিনিয়োগের প্রস্তাব এসেছে, আপনার কাছে মনে হয়? সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যেখানে অপরচুনিটিজের অনেক আমরা সম্ভাবনা দেখতে পাই। এবং আগে আমরা চ্যালেঞ্জগুলো বলার আগে আমি যদি বলতে চাই অপরচুনিটিসটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, আমার যখন বিনিয়োগের সম্ভাবনা থাকবে, যখন আমার ফরেন কান্ট্রি আমার উপরে আস্থার আগে আমার উপরে তার আস্থাটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন আস্থার জায়গাটাকে আগে ঠিক করবেন তখন কিন্তু এই ফরেন ইনভেস্টমেন্টগুলো কিন্তু আমাদের কাছে আসবে। আমরা যতই বলি যে $31 মিলিয়ন আমাদের সম্ভাবনা আছে, বাট তখন যখন আমরা দেখবো যে এখানে আস্থার জায়গাতে ঘাটতি আছে তখন কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু আমাদের থাকবে না। সো আমার মনে হয় সেই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন, যেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় বাধা বলে আমরা মনে করি। একজন বিজনেসম্যান আমরা কিন্তু সবচেয়ে বড় বাধাই আমাদের পলিটিক্যাল সিচুয়েশন এখন যেটা যাচ্ছে, এবং দেশের বাইরে যে কোনো ব্যবসায়ী কিন্তু সে বিনিয়োগ করার আগে অবশ্যই আমরা পলিটিক্যাল সিচুয়েশনটা আগে তারা মাথায় নেবে। আস্থার জায়গাটা যখন তাদের কাছে মনে হবে যে না, বাংলাদেশ এখন বিনিয়োগ করার সবচেয়ে বড় সুযোগ এখন আছে, তখনই কিন্তু বিনিয়োগগুলো আসবে। তো আমরা যখন এই জায়গা থেকে বাধাটা পেরিয়ে যদি আমরা নেক্সট স্টেপে চিন্তা করি যে আমাদের অনেকগুলো নীতিগতভাবে আমাদের বেশ কিছু জায়গায় আমরা সমস্যা সবসময় ফেস করে থাকি। আমি যখন একটা দেশীয় উদ্যোক্তাই আমরা যখন চিন্তা করি যে আমার লাইসেন্স রিনিউয়ালের ব্যাপারগুলো আছে, বা একটা নতুন উদ্যোক্তা যখন সে লাইসেন্সের প্রসেসিংয়ে যায় সেখানে কিন্তু তার 14 থেকে 15টা তাকে লাইসেন্সের প্রক্রিয়াধীন মাধ্যমে যেতে হয় সবসময়। সো আমাদের এই জটিলতাটা কিন্তু অনেক বছরের রয়ে গিয়েছে। মানে এটা কি প্রশাসনিক জটিলতার কাছাকাছি? আমরা প্রশাসনিক জটিলতার মাঝখানে করে আমাদের হয়ে থাকছে। এর বাইরে কি আপনার কাছে আর মনে হয় যে কোনো দক্ষ জনশক্তির কোনো ঘাটতি বা অভাব আমরা ফিল করছি এই মুহূর্তে, যেহেতু একটা নতুন প্রস্তাব এসেছে এবং বাংলাদেশ এখন নতুন ভাবে কিন্তু একটা জাগরণের পথে হাঁটছে? আপনার কাছে কি মনে হয়? না, আপনি যেটা বলছেন যে দক্ষ জনশক্তি, অবশ্যই যেখানে আপনি নতুন যখন আমার বড় ইনভেস্টমেন্ট আসবে, নতুন নতুন প্রজেক্ট আসবে, হ্যাঁ আমাদের এখানে দক্ষ জনশক্তির কিছু অভাব আছে। যদি আমি বলি যে এখন আমার এখানে গাড়ি ইন্ডাস্ট্রি তৈরি হবে, আমার এখানে কিন্তু ওরা এনাফ ম্যান পাওয়ার নাই যারা টোটাল এডুকেটেড। আমি যদি বলি যে হ্যাঁ আমার এখানে সোলার সিস্টেম নিয়ে কাজ করবে, হ্যাঁ এখানে টোটাল আমার হয়তো বা এখানে সেই দক্ষ জনশক্তি নেই। বাট হ্যাঁ আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সেই অপরচুনিটি বা সেইটা আমাদের আছে, যেটা আমরা খুব সহজে আমরা কিছু শিখে নিতে পারি এবং আমরা সেই আমাদের গুণটা আমাদের আছে। তো আমাদের মাঝখানে মনে হয় যখনই এই অপরচুনিটিগুলো আসছে তখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই লাইসেন্সিং এর ব্যাপারগুলো ইজি করে নিয়ে আসা উচিত সরকারের পক্ষ থেকে। ওয়ান স্টপ সার্ভিস যেটা আমরা বলে থাকছি সবসময়, যেটা বিডা এবং বেসবা চেষ্টা করছে, বাট এটা এখনো সঠিকভাবে ঠিকমতো আমরা এখনো ইউটিলাইজ করতে পারছি না। একটা বিনিয়োগকারী যখন দেশের বাইরে থেকে আসবে সে তখনই তার বাধার মুখে পড়ে। সেকেন্ড, যদি আমরা বলে থাকি যে আমাদের ব্যাংকিং ইন্টারেস্ট রেটটাও ফ্ল্যাকচুয়েট থাকে সবসময়, পৃথিবীর অন্য কোনো দেশেও এত হাই রেট ইন্টারেস্ট দিয়ে হয়তো বা কেউ ব্যবসা করছে না। সো বাংলাদেশের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ তারা মনে করে থাকে। আপনার সোশ্যাল মিডিয়ার আরও যেসব প্ল্যাটফর্ম আছে সেসব থেকে জানতে পেরেছি যে আপনি জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন, খুবই দুর্দান্ত কাজ করছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো আপনার কাছে কি মনে হয় যে জেসিআই বাংলাদেশ কিন্তু তরুণদেরকে নিয়েই কাজ করছে, এবং সেখানে আমরা আরও দেখতে পাই যে এখানে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ কিন্তু অনেক বেশি। তো এই যে আমরা কিছুক্ষণ আগে দক্ষ জনশক্তির অভাব বা ঘাটতির কথা বলছি, তো জেসিআই বাংলাদেশ এখানে কিভাবে ভূমিকা পালন করতে পারে আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ জেসিআই বাংলাদেশকে নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জেসিআই বাংলাদেশ হচ্ছে তরুণ উদ্যোক্তাদেরকে একত্রে করে একটি প্ল্যাটফর্ম, যেখানে আসলে তাদেরকে বিজনেস অপরচুনিটি বলি, তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট বলি, এবং তাদেরকে একটা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসা, যে একটা নতুন উদ্যোক্তা যখন সে আসলে
আসে তার কাছে মনে হয় যে আমার এই আইডিয়াটা আমি কার কাছে শেয়ার করব, আমি এই আইডিয়াটাকে নিয়ে কার কাছে যাব। সো জেসিআই একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তার কাছে সমস্ত নেটওয়ার্কের একটা সোর্স আমরা বলবো, সেখানে কিন্তু সবাইকে সে পাচ্ছে এবং তার আইডিয়াটাকে নিয়ে সে চিন্তা করতে পারছে এবং সে কিন্তু বিভিন্ন মানুষের সাথে শেয়ার করতে পারছে। তো জেসিআই বাংলাদেশ সব সময় নতুন উদ্যোক্তাদের তৈরি করার পিছনে কাজ করে থাকছে। এটি বাংলাদেশে আমরা বলবো 25 বছরের উপর ধরে কাজ করে আসছে এবং ইন্টারন্যাশনালি 110 ইয়ার্স জেসিআই কাজ করে যাচ্ছে। জেসিআই নর্মালি আসলে আমি যদি বলি আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করে দেয় একটা নতুন উদ্যোক্তাদেরকে চ্যালেঞ্জ নেওয়ার এবং সাহস বৃদ্ধি করার। এবং আমি বলবো যে জেসিআইতে যারা করেছেন বা আমাদের জেসিআই বাংলাদেশের সাথে যারা সম্পৃক্ততা এখনো আছেন, তারা জেসিআই যারা 1 বছর আগে যারা জেসিআই করতেন তারা কিন্তু 1 বছর পরে তার চেঞ্জটা ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছে। আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদেরকে প্রমোট করে থাকি এবং তাদের সেই অপরচুনিটিগুলোকে দেওয়ার চেষ্টা করি যে এবং তারা সামনে নিয়ে আসার আমরা চেষ্টা করে যাচ্ছি জেসিআইয়ের মাধ্যমে। এবং জেসিআই একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা এই জেসিআই প্ল্যাটফর্মকে ইউজ করে পুরো ওয়ার্ল্ডে সে নেটওয়ার্কিং এর কানেকশনটাকে সে ইউজ করতে পারছে। সো জেসিআইতে আমরা যদি বলি আমাদের প্রত্যেক বছর 2টি বড় প্রোগ্রাম হয়ে থাকে, একটা অ্যাসপেক এবং একটা ওয়ার্ল্ড কংগ্রেস। তো এবার অ্যাসপেক হচ্ছে মঙ্গোলিয়াতে। তো বাংলাদেশ থেকে 100-এরও উপরে একটি প্রতিনিধি দল সে অ্যাসপেক যাচ্ছে মঙ্গোলিয়াতে এবং মঙ্গোলিয়াতে আবার প্রত্যেকটা দেশ থেকে সেই টিম তাদের প্রতিনিধি দল আসছে। তো এখানে যেটা হবে আপনি কিন্তু ওখানে গিয়ে আপনার নেটওয়ার্কিং এর বাইরে মানে আপনারা একটা অপরচুনিটিস পেলেন যেখানে আপনি আপনার আইডিয়া শেয়ার করতে পারবেন। এবং ওখানে গিয়ে আমরা দেখেছি অনেক উদ্যোক্তা তাদের আইটি বিজনেস সহ বেশ কিছু বিজনেস অপরচুনিটিস কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং আমাদের জেসিআই মেম্বারদের সাথে তাদের বিজনেস অপরচুনিটিস এর একটা বড় হাব বলে আমরা মনে করি। এবং ইমপ্রেসিভ সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমাদের যেটা কথা হচ্ছিল যে প্রশাসনিক জটিলতা, দক্ষ জনশক্তির অভাব, হ্যাঁ, এই বাধাগুলো কাটিয়ে উঠতে এই যে যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন এবং আমাদের যে সরকার তারা কিভাবে একসাথে কাজ করতে পারেন এই বাধাগুলো কাটিয়ে ওঠার ক্ষেত্রে? আমলাতান্ত্রিক জটিলতা তো বাংলাদেশে শুরু থেকেই ছিল এবং আমলাতান্ত্রিক জটিলতা যখনই আমরা সঠিকভাবে মানে আমরা সুন্দরভাবে বের করে নিয়ে আসতে পারবো আমাদের দেশকে, আমাদের দেশ কিন্তু আসলে অনেক বড় অপরচুনিটি আছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আমাদের অনেক কিছুই আমরা দেখেছি। আমি যদি বলি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের মানে জায়গা থেকে আমি যদি বলি, আমরা দেখেছি আমাদের একটা ছোট্ট এইচএস কোডের একটা ডিজিট 14 ডিজিট, লাস্টের একটা ডিজিট 5 to 7 হয়ে গেছে বা 5 থেকে 6 হয়ে গিয়েছে। এটার জন্য একটা ওনারের প্রোডাক্ট মাসের পর মাস বন্দরে আটকে রাখা হচ্ছে। তো আমাদের কিন্তু সবসময় একটা বিজনেস একজন উদ্যোক্তার তার কিছু মানে তার কাছে জানা নাই যে আমার এইচএস কোডের কোথায় এখন ভুল আছে। তো আমরা যখন শিপমেন্ট করে ফেলি এবং নিয়ে আসি তখন ওখানে দেখা যায় যে না 6 মাস আগে সার্কুলার দিয়ে এই আমার এইচএস কোডটা চেঞ্জ হয়েছে। তো সেই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে কিন্তু আমাদের অনেক ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাট আমরা সম্ভাবনার জায়গা থেকে বলবো বাংলাদেশে পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টরগুলোতে যদি আমরা একসাথে কোলাবোরেশন নিয়ে কাজ করার চেষ্টা করে থাকি, আমরা দেখতে পারি যে আমরা কারিগরি শিক্ষার জায়গায় আমাদের অনেক কাজ করার জায়গা আছে যেখানে আমরা নতুন উদ্যোক্তাদেরকে এখনই কিছু তাদেরকে সেই মানদণ্ডে নিয়ে যাওয়া পসিবল যে আমাদের এডুকেশনে কিছু কারিগরি শিক্ষা অ্যাড করা। এবং আমি সবচেয়ে বড় আমি বলতে চাই যে আমাদের কিছু গভর্নমেন্ট পলিসি তৈরি করা উচিত, যারা ইউনিভার্সিটিতে যখন যেই ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে তাদের হয়তোবা ভালো ভালো কিছু আইডিয়া আছে, যারা অর্থের অভাবে হয়তোবা সেই প্রজেক্টটা করতে পারছে না বা তার ওই বিজনেসটাকে সে রান করতে পারছে না। তো আমরা কিন্তু আমাদের কিন্তু একটা সহজ শর্তে আমরা তাদেরকে একটা লোন দিতে পারি। বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সেই জিনিসটা করতে পারে যে নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু একটা ছোট্ট সহজ শর্তে তাকে হয়তোবা 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়া যেতে পারে। কারণ আমরা কিন্তু সেই জায়গাগুলোতে যদি সহযোগিতা করি, আমাদের এরকম অনেক অপরচুনিটিস আছে দেশে এবং দেশের বাইরে। এবং আমাদের হয়তোবা দেশে ঢাকা শহরের বাইরে যে মেধাগুলো লুকিয়ে আছে তারাও কিন্তু এখানে এগিয়ে আসার চেষ্টা করবে যে না আমি চেষ্টা করি, আমার সেই সাহস আছে। এবং সেই সাহসটা কিন্তু সরকার থেকে এবং আমাদের সিনিয়র লিডারসদের কাছ থেকে আসা উচিত। আপনার কাছে আসলে কি মনে হয় যে একজন ইনভেস্টর যখন একটা বিজনেসে ইনভেস্ট করতে যায় তখন আসলে উনি কোন বিষয়গুলো মাথায় রেখে বা খেয়াল করে ইনভেস্ট করতে চান? কাজী ফাহাদ, আমরা আপনার কাছ থেকে এই কোয়েশ্চেনের উত্তরটা নিব, বাট তার আগে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, চ্যানেল এসের সাপ্তাহিক আয়োজন বিজনেস টক শো ভয়েস অফ বিজনেসের সাথেই থাকুন। ফিরছি একটু পরেই।
দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম চ্যানেল এসএস সাপ্তাহিক আয়োজন বিজনেস টক শো ভয়েস অফ বিজনেসে। ফিরে যাচ্ছি আমাদের সেই আবারও প্রশ্নে। কাজী ফাহাদ, বিরতির আগে আমরা আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম যে একজন ইনভেস্টর আসলে যখন কোনো বিজনেসে ইনভেস্ট করতে যান তিনি আসলে কোন ধরনের বিষয়গুলো খেয়াল রাখেন? সত্যিকার অর্থে বলতে আমরা যখন ফরেন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করছি তখন আসলে আমাদের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমরা খুব সুন্দর একটা স্টোরি টেলিং করলাম, বাট তারা কিন্তু এখন ওই জিনিসটা চাচ্ছে না। তারা চাচ্ছে ঠিকভাবে কিভাবে আমি এক্সিকিউশন করব। তারা ওখানে ROI প্রজেকশন দেখতে চাচ্ছে, তারা মার্কেট স্টাডি ঠিক মতো দেখতে চাচ্ছে, তারা ওইখানে আমার টিম মেম্বার্সরা কিভাবে এক্সিকিউশন করবে সেই জিনিসগুলো নিয়ে আসলে তারা ক্লিয়ার ম্যাপ জানতে চাচ্ছে, এবং টোটাল এক্সিকিউশনটা আসলে কিভাবে করা হবে সেই জিনিসগুলো কিন্তু বড়ভাবে একজন ইনভেস্টর মানে এখানে ইনভেস্ট করার আগে চিন্তা করে। অ্যান্ড ফাইনালি আমার কাছে যেটা মনে হয়, ইনভেস্টর আমার কাছে ইনভেস্ট করার আগে সে আস্থার জায়গাটা আসলে কিন্তু সে দেখে নেয়, এবং সে দেখার আগে আমার কাছে যেটা মনে হয় তারা আমাদের যে বিজনেসের যে লিগ্যাল এন্টিটি সেই জিনিসগুলোও কিন্তু তারা ঠিক ক্লিয়ারলি তারাও জানতে চায় যে আমি যখন একটা ইনভেস্ট করতে যাচ্ছি আমার ডকুমেন্টেশন সহ আমার পেপার ওয়ার্কস টোটাল ক্লিয়ারভাবে তাদের কাছে দেওয়া হচ্ছে কিনা, এবং সেই আস্থার জায়গাটা কিন্তু তারা সবচেয়ে ভালোভাবে আসলে দেখে একটা ইনভেস্টর নতুন ইনভেস্টরের জন্য বাংলাদেশে যখন আসছে। এতক্ষণ আমরা শুনলাম যে আসলে ইনভেস্টররা কি কি বিষয় খেয়াল রাখে, যে একটা কোম্পানির হেলথ কেমন, সেখানে টিম মেম্বার কেমন আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এত বড় একটা সামিট হওয়ার পরেও বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থায় যে জুলাই পরবর্তী যে অবস্থাটা, এখানে কি আসলে ফরেন ইনভেস্টররা বা ডোমেস্টিক ইনভেস্টর যারা আছে তারা কি আদৌ ইনভেস্ট করতে চাইবে কিনা? আপনার কাছে এটা কি মনে হয়? অবশ্যই বাংলাদেশ ইজ দ্য অপরচুনিটিস, যেখানে আসলে ইনভেস্টরদেরকে আমরা বলবো যে ইটস আ মানে গুড প্ল্যাটফর্ম বাংলাদেশ ইনভেস্টমেন্ট করার জন্য। এবং বাংলাদেশের আমি বলবো যে অনেকগুলো জায়গা আছে, যে খাতগুলো আছে যেখানে অনেক অপরচুনিটিস আছে এখনো বাংলাদেশকে নিয়ে কাজ করার, এবং সেই ধারাবাহিকতাই কিন্তু অনেক ইনভেস্টর বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসছে। আপনি যদি মনে করেন হোন্ডাই অলরেডি তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে, এবং এছাড়া আরও অনেকগুলো কোম্পানি কিন্তু বাংলাদেশে আসছে। এবং আমি যদি বলি আমাদের শুধুমাত্র ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথাই যদি বলি, প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ প্যাকেজিং ইন্ডাস্ট্রি ইজ হিউজ। আমাদের প্রত্যেকটা জিনিস এখন সাস্টেনেবল ইউজ করা হচ্ছে, তো আমরা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে কিন্তু বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ফাইবার ইউজ করছি, সাস্টেনেবল রিসাইকেলেবল প্রোডাক্ট ইউজ করছি, যেই প্রোডাক্টগুলো কিন্তু আগে দেশের বাইরে থেকে আমরা ইম্পোর্ট করতাম, কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক ফাস্ট কিন্তু গ্রো করছে, এবং আমরা সেই ধাপে চায়নার সাথে এবং আদার্স কম্পিটিটরদের সাথে মিলে আমরা কিন্তু বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সো বাংলাদেশের প্রত্যেকটা উদ্যোগ তাই কিন্তু চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, এবং আমার কাছে মনে হয় যে এটা ফরেন ইনভেস্টরদের জন্য যে অপরচুনিটিস, আমি বলবো যে বাংলাদেশে বড় অনেক জায়গা আছে যেখানে তারা সামনে আরো তাদের ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করার অপরচুনিটি এখনো আছে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি খাতের কথা বলেছেন যে বেশ কিছু খাত আছে যেখানে ডোমেস্টিক ইনভেস্টর বা ফরেন ইনভেস্টর যারা আছেন তারা বিনিয়োগ করতে উৎসাহী হবেন, সেই খাতগুলো সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। আমি যেহেতু বলি যে আমাদের যদি লেদার টেনারি যেটা আমাদের আছে, ইটস আ হিউজ, আমাদের টেলারিকে নিয়ে কাজ করার জায়গা আছে, চামড়া শিল্প যেটাকে আমরা বলে থাকি। আমরা যদি বলে থাকি আমাদের ফুড অ্যান্ড অ্যাগ্রো, এটাতেও আমাদের অনেক অপরচুনিটিস আছে আমাদের কাজ করার মতন। আমাদের সোলার অ্যান্ড যে যদি বলি আমাদের সোলার সিস্টেম যেটা আমরা নিয়ে কাজ করতে পারি, সোলারে নিয়ে আমাদের যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেটা অটোমেটেড যেসব মেশিনারিজগুলো আছে সেখানে কিন্তু অনেক কাজ করার জায়গা আছে। কাজী ফাহাদ, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আসলে আমাদের মূল আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু এরপরে শুরু হতে যাচ্ছে আমাদের র্যাপিড ফায়ার সেশন। এটা খুব মজার একটা রাউন্ড। কাজী ফাহাদ, আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে 30 সেকেন্ডের মধ্যে। সো আর ইউ রেডি? Yeah, obviously. ওকে, সো লেটস গো অন। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, বিনিয়োগের আগে আপনি কি করেন? আপনি কি পিচ শোনেন নাকি শেয়ার বাজার দেখেন? আমি দুইটা একটাও করি না। আমার মনে হয় আমি যার কাছে আছে আমার ব্যবসার অপরচুনিটি আছে তাকে আসলে আমি জাজ করার চেষ্টা করি যে আসলে উনি কেমন, এবং ওনার সাথে আমার ব্যবসার আমার অপরচুনিটি আছে কিনা এবং তার সাথে ব্যবসা করতে পারবো কিনা। ওকে, অনেস্ট আনসার। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 2025 সালের বিনিয়োগ পরিস্থিতি এক শব্দে বলতে হবে কিন্তু। সম্ভাবনাময়। সম্ভাবনাময়, ভেরি নাইস। আপনার কাছে কি মনে হয় যে ঢাকা ছাড়া আর কোন শহরকে আরো বেশি সম্ভাবনাময় মনে হয়? কক্সবাজার। কক্সবাজার,
নাইস। কিছুক্ষণ আগে আমরা যেটা আলাপ করছিলাম যে বিদেশি নাকি দেশি কোন বিনিয়োগে বেশি প্রভাব ফেলে বাংলাদেশে? বাংলাদেশে ডেফিনেটলি বিদেশি বিনিয়োগের প্রভাব তো ফেলবেই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন, সবচেয়ে ইন্সপায়ারিং উদ্যোক্তা আপনার কাছে কাকে মনে হয়, যাকে দেখে আপনার মনে হয় যে আই ওয়ান্না বি লাইক হিম অর হার? আমি আমার যদি মনে করি, আমি আমার বড় বোনকে আমার আইডল বলে মনে করি, বিকজ তাকে দেখে আমার এই পর্যন্ত আসা এবং তাকে ধরেই আমার সবকিছু। ভেরি ইমপ্রেসিভ অ্যান্ড ইন্টারেস্টিং অ্যান্সার সো ফার। এরপরে আমার যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম ফাউন্ডার নাকি একদম ফ্রেশার, আপনি কাকে পছন্দ করেন? সেকেন্ড টাইম ফাউন্ডার আই উইল প্রেফার। ওয়াই? কারণ সে চ্যালেঞ্জ নিয়ে সে নতুন করে আবার তার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য হয়তো সে সাহস নিয়ে সেই সুযোগটা সে হয়তো আবার খুঁজছে। ওকে, এবার আমি একটা কোয়েশ্চেন করব যে আপনার কাছে যদি কেউ একটা অ্যাপ নিয়ে আসে যেটা আপনাকে শুধু হি হি হা হা হো হো এরকম একটা হাসি শোনাবে, সো উড ইউ লাইক টু ইনভেস্ট দেয়ার? অবশ্যই। ওকে, বাট ওয়াই? কারণ আসলে আমার কাছে মনে হয় যে আমাদের হাসার অনেক মানে একটা মজার একটা অ্যাপ যদি আসলে আমরা এস্টাবলিশ করতে পারি, আসলে হয়তোবা এটাকে দিয়ে হয়তোবা আমি যাদের ডিপ্রেশনে আছেন বা যাদের মনে হয় যে আমার হয়তোবা সাকসেস লাইফে কম, তারা হয়তোবা এই অ্যাপের মাধ্যমে তারা হয়তোবা কোনো না কোনো ভাবে হয়তোবা উপকৃত হবে না এবং হাসতে পারবে না, এবং হাসলে হয়তো মন ভালো থাকবে এবং মন ভালো থাকলে অবশ্যই সবকিছু তার ভালো আসবে। ওকে, নাইস। আমরা সবাই সবসময় হাসি খুশি থাকতে চাই। সো কাজী ফাহাদ, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বাট প্রোগ্রামটা শেষ করার আগে আমি আপনার কাছ থেকে আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক বার্তা শুনতে চাই। আপনি কি বলতে চাবেন তাদেরকে উদ্দেশ্য করে? আমার কাছে মনে হয় যে আসলে যখনই আমাদের অপরচুনিটিস আসে বা আমার কাছে আপনি যখন নিজে মনে করবেন যে আমি এই কাজটা করতে পারবো, আমার মনে হয় সেই সৎ সাহসটা নিয়ে নিজেকে সেভাবে তৈরি করা এবং সেই সহজ সাহসটাকে নিয়ে আপনি এগিয়ে যান। কারণ আপনি যখনই চেষ্টা করবেন অবশ্যই সফলতা আপনার কাছে ধরা দিবে। আর যখন সফলতা ধরা দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন, আপনি একবার দুবার হয়তোবা তিনবার হয়তোবা সফলতা নাও পেতে পারেন, কিন্তু সফলতা অবশ্যই আপনার কাছে আসবে। জনাব কাজী ফাহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল এসকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ চ্যানেল এসকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, চ্যানেল এসের সাপ্তাহিক আয়োজন এবং বিজনেস টক শো ভয়েস অফ বিজনেসের পর্বটি আজকে আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল এসের সাথেই থাকুন।